নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এসেছি গীতা রেলভির নতুন একটি আপডেট নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন গীতা রূপারানী দেবীকে বলছে যে মেয়েটা হাসপাতালে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে সেই মেয়েটাকে খুন করার চেষ্টা হয়েছে, আর আমরা সেই খুনিটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আপনি যদি সত্যিটা না বলেন তাহলেই সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু বদনাম হয়ে যাবে। আপনি যদি নিজের মুখটা ওই কিরণকান্তির টাকার লোভে বন্ধ রাখেন তাহলে বদনাম হয়ে যাবে অগ্নিজিৎ মুখার্জি, বদনাম হয়ে যাবে পদ্ম, আর বদনাম হয়ে যাবে এই সমস্ত নারী জাতি। আর আপনি একটা নারী হয়ে এটা কেন করছেন? তখন রূপারানী দেবী বলে আমি কিছুই জানি না, আর এটা বলে তিনি সেখান থেকে পালাতে চাইল, আর তখনই লিকারদা আটকে দেয়। আর গীতা বলে আপনি যদি না বলেন রূপারানী দেবী তাহলে আপনাকে তো এখান থেকে বেরোতে দেওয়া যাবে না। রূপারানী দেবী গীতাকে বলে আপনি না আমাকে এভাবে জোর করতে পারেন না, আর এভাবে জোর করে আপনি আমাকে আটকাতে পারেন না। আমি না অনেক লোককে চিনি, আমি থানার বড়বাবুকেও চিনি, আর কিরণ দাদা বাবুকেও আমি চিনি। আমি না আপনাকে ছেড়ে কথা কইব না, আপনি আমাকে এভাবে ফাঁসাতে পারেন না। এরপর গীতা বলে আমি আপনাকে ফাঁসাচ্ছি না, আপনাকে শুধু সত্যিটা বলতে বলছি। আপনি একবার ভেবেই দেখুন না, আপনার মেয়ের সমবয়সী একটা মেয়ে হাসপাতালে পড়ে আছে, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনাকে বলছি শুধুমাত্র কোর্টে গিয়ে সত্যিটা বলে দিতে। এর পেছনে কত বড় একটা র্যাকেট জুড়ে আছে সেটা আপনি জানেন না। একটা মেয়েকে সসম্মানে বাঁচতে দিন না। যদি একবার সত্যিটা বলে দেন কোর্টে গিয়ে তাহলে সবটা ঠিক হয়ে যাবে। আপনি একবার যদি বলে দেন। এরপর রূপারানী দেবী বলেন আমি কিচ্ছু বলবো না। তা দিলেই রূপারানী কথা বলে। এরপর লিকারদা বলে সাবধানে কথা বলুন। রূপারানী বলেন আমাকে না বেশি তেড়াতে আসবেন না, বুঝেছেন? এই রূপারানী হচ্ছে পাকাল মাছ। আর একটু আগেই না কিরণ বাবুর সাথে আমার কথা হয়েছে, আপনারা না আমাকে এখানে আটকে রাখতে পারবেন না, বুঝেছেন? কথা বলে রূপারানী সেখান থেকে চলে যেতে চাইলে পর গীতা বলে আপনার সাথে যে কিরণকান্তি ব্যানার্জির সম্পর্ক আছে বা যোগাযোগ আছে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তখন রূপারানী বলেন মানে? এরপর গীতা বলে মানে এটাই যে আপনি নিজের মুখে স্বীকার করেছেন যে আপনার সাথে কিরণকান্তি ব্যানার্জির যোগাযোগ আছে, আর এটা এই ফোনে রেকর্ড হয়ে গেছে। এই ভিডিওটা কোর্টে সময় হিসেবে আমি এটা এভিডেন্স হিসেবে পেশ করব। পর রূপারানী সেখান থেকে চলে যায়। মুহূর্তে দেখা যায় গীতা মেহেককে ফোন করে এবং মেহেককে ফোন করে বলে মেহেক তুমি তৈরি আছো তো? সবকিছু প্ল্যান করা আছে, আর প্ল্যান মাফিক আমাদেরকে এগোতে হবে। পর মেহেক বলে গীতা বৌদি আমার কিন্তু খুব ভয় করছে, কারণ এর আগে তো আমি কখনো জেলে যাইনি, আর এরকম পরিবেশে আমি কখন দেখিনি। এরপর গীতা বলে হ্যাঁ আমি জানি তোমার ভয় করছে, আর কিন্তু এটা তোমার পাপার জন্য করতেই হবে, তোমার পাপাকে বাঁচাতে গেলে এটা করতেই হবে। এরপর মেহেক বলে ঠিক আছে আমি যাব, আমি চেষ্টা করব যেন কোনো গন্ডগোল না হয়। খুব সাবধানে করবে, কৃপানের যেন কোনোভাবে সন্দেহ না হয়। নিচে গাড়ি রাখা আছে, তুমি সেই গাড়ি করে চলে যাও। এরপর জেলে পৌঁছানোর পর গীতা মেহেককে আবার ফোন করে। গীতা বলে পৌঁছে গেছো? এরপর মেহেক বলে তুমি কি করে জানলে? গীতা বলে আমার লোক সেখানে সেট করা আছে, তোমার উপর পাই পাই করে নজর রাখছে, কিছু যদি সমস্যা হয় তাহলে তারাই আমাকে জানিয়ে দেবে। হ্যাঁ, কৃপানকে দেখে মনে মনে এটাই ভাবে তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো, আর তুমি এখন আমার পাপার জীবনটা নষ্ট করতে চাইছো। আমি এর জন্য তোমাকে কখনোই ক্ষমা করব না। আর কৃপান তো সেখানে মেহেককে দেখে খুবই অবাক হয়ে যায় যে মেহেক এখানে। এরপর কৃপান মেহেককে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো মেহেক, আর তুমি এখানে কেন এলে? কৃপানের সাথে কথা বলার আগে মেহেক তার রেকর্ডিংটা অন করে নেয়। এরপর মেহেক বলে আমি তোমাকে খুব মিস করছিলাম কৃপান, আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না, তাই তোমার সাথে দেখা করতে চলে এসেছি। পর কৃপান বলে আমিও তোমাকে খুব ভালোবাসি মেহেক, কিন্তু বিশ্বাস করো আমি পদ্মর সাথে অন্যায় করেছি, আর সেটা আমি ড্রাঙ্ক অবস্থায় করেছি, কিন্তু আমি এমনি খুব ভালো ছেলে, আমি খারাপ ছেলে নই। আমি যা করেছি নেশার ঘরে করেছি, ইচ্ছে থেকে এটা করতে চাইনি। পদ্মর সাথে আমি অন্যায় করেছি, কিন্তু দেখো কি হলো, তিল থেকে তাল হয়ে গেল, আর আমি আজকে এখানে আছি। বুঝতে পারছো মেহেক? যাকগে তুমি এসব ছাড়ো, তুমি কেমন আছো সেটা বলো। এরপর মেহেক বলে আমি ভালো নেই, আমার পাপাকে ফাঁসানো হয়েছে, আমার পাপা নির্দোষ, আর আমার পাপাও তোমার এই অবস্থা দেখে খুবই দুঃখ করছেন। আমার পাপা তার ভুলটা বুঝতে পেরেছেন, কিন্তু বিশ্বাস করো আমার পাপা খুনি নই, আমার পাপা খুব ভালো। এরপর কৃপান বলে হ্যাঁ আমি জানি উনি খুনি নয়, উনি তো খুব ভালো, কিন্তু খুন তো করতে গিয়েছিল অন্য কেউ। এরপর তখন কৃপান থেমে যায় বলে কে খুন করেছিল? তখন কৃপান মনে মনে এটাই বলে কৃপান ব্যানার্জি খুব সাবধানে, এটা কোনো চাল নয় তো? পর মেহেক বলে আমার পাপাকে কি কখনো ছাড়ানো যাবে না? এরপর কৃপান বলে কেন ছাড়ানো যাবে না? কৃপানকে এটাও বলেছিল যে মেহেক কৃপানের জন্য আরো ভালো লয়ার দেখবে, আর তাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে।
আর এরপর কৃপানের সাথে সে সংসার করতে চায়। আমি আমার পাপাকেও চাই, আমি দুজনকেই চাই। যখন কৃপানের সাথে কথা বলছিল তখন কেউ একজন পিছন থেকে তাদের দুজনের ছবি তুলে নেয়। এরপর একটি লোক এসে বলে ভজন এসছে আপনার সাথে দেখা করতে। এরপর তখন মেহেক বলে এখন আমি যাই, তোমার লোক এসেছে। এরপর মেহেক তার মুখটা ঢেকে সেখান থেকে চলে যায় এবং যাওয়ার পথেই ভজনের সাথে তার ধাক্কা লেগে যায় এবং ভজন কৃপানকে এসে বলে আচ্ছা তোমার সাথে কি কেউ দেখা করতে এসেছিল? এরপর কৃপান বলে না না তো। এরপর ভজন বলে কই, আমি তো একটি মেয়েকে দেখলাম এখান থেকে যেতে। তখন কৃপান বলে আমি তাকে চিনি না। পর ভজন বলে তোমার চালটা কিন্তু খুব কাজে লেগেছে, যে চালটা দিয়েছ সেই চালে সবটা বাজিমাত হয়ে গেছে, সব পাখি একবারে মরে গেছে। এরপর মেহেক বলে কোনো পাখি মরেনি ভজন, পাখিগুলো শুধু খাঁচায় আছে আর খাঁচার থেকে বার হওয়ার অপেক্ষায়, আর সেগুলোকে গীতা এলএলবি বার করবে। ওদিকে দেখা যায় সাত্বিক গিনিকে ফোন করছে আর গিনি তার ফোনটা রিসিভ করছে না। গিনি তার মাকে বলে মা তুমি ফোনটা ধরো, তোমার জামাই ফোন করেছে। এরপর গিনির মা বলে আমি কেন ধরবো, তুই ধর না। এরপর গিনি বলে তুমি প্লিজ কথা বলো। এরপর সাত্বিক ফোনটা ধরে বলে গিনি কোথায় মা? পর গিনির মা বলে ও তো এখানেই আছে কিন্তু। এরপর সাত্বিক বলে কিন্তু ও ফোনটা ধরছে না তাই তো। তখন গিনির মা বলে তুমি কি করে বুঝলে বাবা, তুমি কি মেয়েদের মন বোঝো? তাহলে আমার মেয়েটার মনও কি তুমি বুঝতে পারো? ওর সাথিক বলে এসব কথা এখন থাক মা, এখন আপনি গিনিকে ফোনটা দিন, বলুন ওর সাথে আমার জরুরি কথা আছে। গিনি বলে আমি ওর সাথে কথা বলতে চাই না। পর সাথিক বলে না মা আপনি গিনিকে ফোনটা দিন, আমি ওর সাথেই কথা বলবো। তো গিনি কিছুতেই রাজি হচ্ছে না সাথিকের সাথে কথা বলবে। এরপর গিনির মা বলে আচ্ছা বলো না বাবা, আমাকে বলো তুমি কি বলতে চাইছো। সাথিক বলে আমার জামা কাপড় এইসব কোথায় রেখে গেছে, আমি তো কোথাও কিছু খুঁজে পাচ্ছি না, আপনার মেয়েকে বলুন আমার এগুলো কোথায়। আর গিনি বলে হ্যাঁ সেই মুখে মুখেই যা বড় বড় কথা, কাজের সময় তো অষ্টরম্ভা। এরপর সাথিক বলে কি আপনার মেয়েটা কি বলেছে, আমি অষ্টরম্ভা নই, আপনার মেয়ে অষ্টরম্ভা। আর সেটা গিনি দূর থেকেই শুনতে পাই। গিনি বলে কি কি বলেছ, আমি অষ্টরম্ভা? এরপর সাথিক বলে আপনার মেয়েকে শুনতে পেয়েছি। পর গিনির মা বলে হ্যাঁ বাবা ও শুনতে পেয়েছে, আসলে ফোনের ভলিউমটা না একটু বাড়ানো। পর গিনি ফোনটা নিয়ে সাথীকে বলে তুমি নিজে কি, তুমি আমাকে অষ্টরম্ভা বলেছ, আর নিজে তো একটা অকম্মার ঢেকি, তুমি একটা নিকম্মার ঢেকি। এই নিয়ে তাদের দুজনের মধ্যে হিংসুটি শুরু হয়ে গেল। এরপর সাথীক বলে ঠিক আছে আমি আর ফোন করব না। গিনি বলে ফোন করবে না আর বাঁচি তো? এরপর সাত্বিক বলে হ্যাঁ। এরপর গিনি তার মাকে বলে তুমি কিচ্ছু জানো না মা, ও একটা অকম্মার ঢেকি, কিচ্ছু করতে পারে না, কুটিটাও নাড়তে জানে না, একটু পরে দেখবে আমাকে ফোন করবে ওয়ালেটটা কোথায়। বলেছে আর ফোন করবে না, দেখবে একটু পরে ফোন করবে, এখনো বুঝবে, এখনো বুঝতে পারবে যে আমাকে ছাড়া ওর কি হয়। এখন তো আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এখন ও বুঝবে। একটু পরে দেখা যায় সাথিক গিনিকে ফোন করে। এরপর গিনি সাথিককে বলে তুমি তো আমাকে বলেছিলে যে আমাকে আর কখনোই ফোন করবে না, আবার ফোন করেছে কেন, ওয়ালেটের জন্য তো? এরপর সাথিক বলে হ্যাঁ ওয়ালেটটা কোথায়? এরপর গিনি বলে দেখো ড্রয়ারে রাখা আছে, আর সেম ম্যাচিং করা শার্টও রাখা আছে আর প্যান্টও, প্যান্টের মধ্যেই সেই ওয়ালেটটা আছে। আর গিনি বলে আর কিছু জাহাপানা? তখন সাত্বিক বলে না না আর কিছু লাগবে না বেগম। কথাটা শুনে গিনি বলে আমি যদি সত্যি সত্যি জাহাপানার বেগম হতাম তাহলে আমার থেকে সবচাইতে খুশি আর কেউ হতো না। পর সাত্বিক বলে কি বলছো তুমি? তখন গিনি বলে না কিছু না। এরপর ফোনটা রেখে দেয়। তখন গিনির মা বলে তুই চিন্তা করিস না মা, দেখিস সবটা ঠিক হয়ে যাবে। পর গিনি পুরনো কথা ভাবতে ভাবতে সে কাঁদতে লাগে এবং আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়।